বাবা চণ্ডী, এই জায়গাটা কোথায় এলাম মা? বলছে ওরে চণ্ডী, এই জায়গাটার নাম হলো বৃন্দাবন, এখানেই আমার গুরুদেব থাকে রে বাবা, একটু বস। এই পথ দিয়ে আমার গুরুদেব পেরিয়ে যাবেন, আমার গুরুদেবকে তোকে দেখিয়ে দেবো, বস একটু বস। এদিকে তাকান বাবারা। যেই না মা বাসুলি চণ্ডী ঠাকুরকে বসতে বলেছেন, আর এমন সময় চণ্ডী ঠাকুর দেখতে পাচ্ছেন, ওরে বাবা মা যে আমাকে বসতে বলছে, তা কোথায় বসবো রে বাবা? এত ধুলো, এত বালি, এত ধুলো বালি থেকে বসা যায়? তাই চণ্ডী ঠাকুর কি করলেন, ঠিক আছে বসতে যখন আমায় হবে, তখন ওই যে গায়ের চাদরটা ছিল মা চণ্ডী ঠাকুরের জড়ানো, সেই চাদরটা খুলে নিয়ে যেই না চণ্ডী ঠাকুর সে বৃন্দাবনের ধুলোতে পেতে বসতে যাবেন, এমন সময় মা বাসুলি বলছেন, ও বাবা চণ্ডী কি করছিস বাবা? বলে কেন মা, কত ধুলো কত বালি, আসন পেতে বসছিস? বললো বাবা চণ্ডী, এই জায়গাটার নাম হলো বৃন্দাবন, এখানে কোনো আসন পেতে বসতে নাই বাবা। বললো মা এখানে তাহলে কেমন করে বসতে হয়? বললো বাবা চণ্ডী, এখানে কেমন করে বসতে হয় জানিস? এখানে ধুলোই গড়াগড়ি দিতে হয়, হরি 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 গড়াগড়ি দিতে হয়, রাধা রানীর কৃপা হয়, গড়াগড়ি দিতে হয়, রাধা রানীর কৃপা হয়, ধুলে গড়াগড়ি দিতে হয়, রাধা রানীর কৃপা হয়, ধুলে গড়াগড়ি দিতে হয়, রাধা রানীর কৃপা হয়, হরি 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 রাধা রানীর কৃপা হয়, গড়াগড়ি দিতে হয়, রাধা রানীর কৃপা, গড়াগড়ি দিতে হয়, রাধা রানীর কৃপা, গড়াগড়ি দিতে হয়। অনেকক্ষণ বসে রইলেন চণ্ডী ঠাকুর মা বাসুলিকে নিয়ে। বলো মা কই তোর গুরুদেব তো এখনো এলো না মা? বললো বাবা চণ্ডী, আমার গুরুদেবকে অত সহজে দেখা যায় রে, আমার গুরুদেবকে দেখতে গেলে ধৈর্য ধরে বসে থাকতে হয়, ধৈর্য ধরে বসে না থাকলে গোবিন্দের চরণ লাভ করা যায় না মা। ধৈর্য ধৈর্য ধরে বসে থাকতে হবে। অনেকক্ষণ বসে রইলেন চণ্ডী ঠাকুর। ওমা এবার দেখুন, অনেকক্ষণ বসে থাকবার পর চণ্ডী ঠাকুর দেখতে পেলেন, ওমা ওমা কি হলো বাবা চণ্ডী? ওমা দেখতে পাচ্ছি কতগুলো ছেলে আসছে মা, আমি গুনবো কটি? দাঁড়া মা আমি গুনি গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। মা ওমা ওই 12 নম্বর ছেলেটি কে মা? 12 নম্বর ছেলেটা কে মা? সাদা ধপধপে দেখতে, হ্যাঁ কাঁধে আবার একটা লাঙ্গল রয়েছে, মা ও কে মা? বললো বাবা চণ্ডী, উনি হলেন আমার গুরুদেবের দাদা, ওর নাম বলরাম, নয়নাভিরাম, রোহিণী নন্দন বটে, ওর নামে বলরাম, নয়নাভিরাম, রোহিণী নন্দন বটে, ওর নাম বলরাম, নয়নাভিরাম, ওমা রোহিণী নন্দন বটে, ওর নাম বলরাম, নয়নাভিরাম, রোহিণী নন্দন বটে, ফলে ওই তো ব্রজে ওই বলরাম, ওই তো বলে ওই বলরাম, ওই তো ব্রজের ওই বলরাম, আরে ওই তো বলে ওই বলরাম, রোহিণী নয়নাভিরাম, ওই তো ব্রজের ওই বলরাম, রোহিণী নয়নাভিরাম, ওই তো বলে
বলরাম ব্রজে রোহিণীর নয়নাভিরাম হইত ব্রজে ওই বলরাম রোহিণী নয়ন রাম ওই তোমারের ওই বলরাম রোহিণী নন্দন বটে ও গো রোহিণী নন্দন বটে ও মা ও বুঝি তোর গুরুদেবের দাদা। এই দেখুন ছাড়া প্রথম থেকে লীলাটি মন দিয়ে শুনছেন, এইটি হলো আসল জায়গা। চণ্ডী ঠাকুরকে নিয়ে মা বাসুলি চলে এলো বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে চণ্ডী ঠাকুর রাধা গোবিন্দের লীলা দর্শন করছে। দেখুন এবার কি হলো, বলো মা ওই বুঝি তোর গুরুদেবের দাদা, ওর নাম বলরাম? বেশ, তা মা ও মা ওই 13 নম্বর ছেলেটি কে মা? আহা কালো মতো দেখতে, হাতে রয়েছে মোহনবাসী, মাথায় রয়েছে মোহনচূড়া। মা ওই কালোর মতো ছেলেটা কে মা? এতক্ষণে চণ্ডী ঠাকুরকে কি বলছেন মা বাসুলি? বলছে বাবা চণ্ডী, যাকে তুই দেখতে এসেছিস উনি হলেন আমার গুরুদেব ভগবান কৃষ্ণচন্দ্র নিতাই গৌর হরি হরি। মা এতগুলো ছেলে এলো, এবার কি হবে মা? বললো বাবা চণ্ডী তুই একটু বস, আস্তে 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 একটু বস, সব দেখতে পাবি কি হবে। মামা আবার অনেকক্ষণ বসে থাকবার পর চণ্ডী ঠাকুর দেখতে পেলেন কি, ও মা এবার দেখছি কতগুলো মেয়ে আসছে মা, এটাই গৌর হরি হরি। ওই মেয়েগুলো কে বলুন তো বাবারা? এবার যে মেয়েগুলো আসছে উনি হলেন শ্রীমতী রাধা রানী, অষ্টসখী সঙ্গে করে যমুনায় আসছেন স্নান করতে। আর এদিকে গোবিন্দ আগেই চলে এসেছেন। এমন সময় বলছেন মা ওই মেয়েগুলো কে মা? বললো বাবা চণ্ডী এইবারেই তুই খাতা কলম নিয়ে বস। চণ্ডী রে এইবার তুই খাতা কলম নিয়ে বস, এইবারে যে ওদের জিনিসটা হবে না, এইভাবেই হবে আসল জিনিস। বললো মা আসল জিনিস মানে? বলে এইবারেই হবে ওদের রাধা গোবিন্দের প্রেম। যেই না বলেছে রাধা গোবিন্দের প্রেম হবে, এতক্ষণে চণ্ডী ঠাকুরের মাথায় যেন বাজ পড়ল। মা ও মা প্রেম কি জিনিস মা? যেই না বলছেন এবার তুই বস, রাধা গোবিন্দের প্রেম হবে, এতক্ষণে চণ্ডী ঠাকুর বলছেন ও মা প্রেম কাকে বলে মা? আর এতক্ষণে তখন সেই মা বাসুলি বলছেন হাই হাই রে, 7 কাণ্ড রামায়ণ পড়ে বলে সীতারামের কে? হ্যাঁ বলে হ্যাঁ রে চণ্ডী তুই নিজেই এখনো প্রেম কাকে বলে জানিস না? আর তুই এসেছিস প্রেম লিখতে, রাধা গোবিন্দের প্রেম, আর নিজেই কাকে বলে প্রেম তাই জানিস না? চল চল চল, কোথায়? চল আবার চল, ফিরে চল নানুরে। তোর এখন আর প্রেম লেখা হবে না, তুই নানুরে গিয়ে আগে ভালো করে প্রেম কাকে বলে সেটা তুই জেনে আয়, হ্যাঁ তারপরে তুই লিখবি রাধা গোবিন্দের প্রেম। এবার কিন্তু রাধা গোবিন্দের প্রেম দর্শন হলো না মা। চণ্ডী ঠাকুরকে মা বাসুলি নিয়ে এলেন কোথায়? আবার নিয়ে এলেন কোথায়? সেই নানুরে। আর আস্তে আস্তে আজকে দুজনে সেই কৃষ্ণের গুণগান গাইতে গাইতে আসছেন বৃন্দাবন থেকে কোথায়? সেই নানুরে। দু বাহু তুলে আজকে চণ্ডী ঠাকুর নাচতে নাচতে আসছেন নানুরে, আর বলছেন কি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সবাই মিলে চলো রে মন নেচে নেচে কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে মন নেচে নেচে। হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে মন নেচে নেচে।
কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। সবাই মিলে নেচে 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 চলে যায় কৃষ্ণ বলে সবাই মিলে, সবাই মিলে। চলে বল নেচে নেচে কৃষ্ণ বলে বাহুদলে হরি 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 হরি। নেচে নেচে কৃষ্ণ বলে। ও এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও হো 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 হো। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। সবাই মিলে নেচে 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 চলে যায় কৃষ্ণ বলে বাহুদলে নাচরে বল হরি বলে কৃষ্ণ বলে বাহুদলে চলরে বল নেচে নেচে কৃষ্ণ বলে জয় গৌর হরি 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 হরি। হরি বলে কৃষ্ণ বলে নাচরে বল হরি বলে। মা বাসুলিকে সঙ্গে করে বাবারা, মা বাসুলির হাত ধরে চণ্ডী ঠাকুর আবার চলে এলেন সেই নানুর গ্রামে। এবার প্রত্যেক দিনের মতো নানুর গ্রামে এসে চণ্ডী ঠাকুর আবার মা এসে পূজা অর্চনা শুরু করলেন। আজকেও চণ্ডী ঠাকুর চলেছেন মা বাসুলির দিঘিতে স্নান করবার জন্য, মায়ের পুজো দেবার জন্য চলেছেন দিঘিতে স্নান করবার জন্য। আর চণ্ডী ঠাকুরের অভ্যাস ছিল কি জানেন মা? স্নান করবার আধ ঘন্টা আগে তার অভ্যাস, প্রত্যেক দিনের অভ্যাস, একটা ছিপ নিয়ে তিনি বাসুলি দিঘির জলে খানিকক্ষণ মাছ ধরতেন। এটা প্রত্যেক দিনের অভ্যাস। আজকেও চণ্ডী ঠাকুর সেই মাছ ধরবার জন্য ছিপটা ফেলেছেন। আর ওদিকে আপনাদের বলেছিলাম রামের জন্ম হয়েছিল কোথায়? হ্যাঁ, সেই নানুর গ্রামে বলাই রজকের বাড়িতে, বলাই ধোপার বাড়িতে। আজকে সেই রামী বিয়ে হয়েছিল কোথায়? বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। একটু বলে দিই আপনাদের, সে ছাতনা গ্রামে তার বিয়ে হয়েছিল মা। কিন্তু যার কপালে সুখ নাই তার কোথাও সুখ নাই মা। পাড়ার লোকরা বিয়ে দিয়ে দিয়েছিল, কেন মা বাবা মরে গিয়েছিল অনেক আগে। কিন্তু অষ্টমঙ্গলা পেরোতে না পেরোতে রামের স্বামীটা মারা গিয়েছিল ছাতনা গ্রামে, বাঁকুড়া। আসতে এমন সময় যেই না স্বামী মারা গেল, সেই ছাতনার জমিদার, নাম ছিল তার দুর্গা প্রসাদ রায়, তিনিও ছিলেন ভীষণ অত্যাচারী জমিদার। সেই না রামের স্বামী মারা গেল মা, এমন সময় সেই দুর্গা প্রসাদ রায়, সেই অত্যাচারী জমিদার, নজর পড়ল সেই বিধবা রামের উপরে। কম বয়সী বিধবা, সুন্দরী রমণী, তা সেই দুর্গা প্রসাদ রায়ের নজর পড়ল সেই বিধবা রামের উপরে।
তাই সমস্ত সৈন্য সামন্তকে ডেকে এনে সেই দুর্গাপ্রসাদ রায় সেই অত্যাচারী জমিদার বললেন, শোনো, রাতের অন্ধকারে সমস্ত ধোপা পাড়াতে আগুন জ্বালিয়ে দাও। মানে আগুন জ্বালিয়ে দাও, তাতে কি হবে? সমস্ত ধোপা পাড়া যখন দাও দাও করে জ্বলবে, সেই সঙ্গে রামের বাড়িটাও জ্বলবে। রামের বাড়িটা যখন দাও দাও করে জ্বলবে, সেই ফাঁকে রামী নিশ্চয় আমার কাছে সাহায্য চাইতে আসবে। যখন রামী আমার কাছে সাহায্য চাইতে আসবে, সেই ফাঁকে রামীকে আমি, এটা আপনারা বুঝে নেবেন কি বলতে চাইছি। এমন সময় সেই কথাটা জানতে পারলো রামী। সেই দুর্গাপ্রসাদ রায়ের খুব নজর পড়েছে আমার উপরে। এই কথা জানতে পেরে রামী কি করলো? মা, রাতের অন্ধকারে, বিয়ে হয়েছিল ছাতনা গ্রামে বাঁকুড়া জেলায়, কিন্তু বাঁকুড়া জেলা পরিত্যাগ করে যেই না জানতে পেরেছে আমার উপরে জমিদারের নজর পড়েছে, তাই রাতের অন্ধকারে ওমা সেই ছাতনা গ্রাম ত্যাগ করে দুর্গাপুরের বড়জোড়া, নাম শুনেছেন? বড়জোড়া, দুর্গাপুর ব্যারেজ হয়ে ইলামবাজার, বোলপুর হয়ে আবার রাতের অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে চলে গেলেন তার বাস্তবিটা সেই নারো গ্রামে। তখন তার বাবা মা বেঁচে ছিলেন না, বেঁচে ছিলেন তার দাদা হারাধন ধোপা, হারাধন রজক বেঁচে ছিল। রাতের অন্ধকারে আমি যখন আবার সেই তার বাস্তবিটাতে ফিরে এসেছেন, আর এমন সময় সমস্ত ধোপা পাড়া ঘুমিয়ে গেছে, সমস্ত নানুর গ্রাম ঘুমিয়ে আছে। মা, শীত রাতের বেলায় আমি হারাধন রজকের বাড়িতে গিয়ে বলছেন, দাদা দাদা। হারাধন রজক দরজাটাকে খুলে বলছেন, এ কি রামী, তোর এই অবস্থা? বলে, হ্যাঁ দাদা, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী মারা গেছে দাদা, তাই আমার প্রতি নজর পড়েছে সেই জমিদারের। তাই দাদা আমি প্রাণ ভয়ে ছুটতে তোমার কাছে চলে এলাম। দাদা আমায় তুমি একটু ঠাঁই দাও, দাদা তুমি একটু আমায় জায়গা দাও। না 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 না, আমি তোমার বাড়িতে এমনি এমনি থাকবো না দাদা। আমি ধোপার মেয়ে, আমি কাপড় কাচতে জানি, আমি বাসন মাজতে জানি। দাদা আমি তোমাদের কাপড় কেচে দেব, বাসন ধুয়ে দেব, বিনিময়ে তোমরা আমাকে দুটো খেতে দিও দাদা। বাপের বাড়িতে যখন মা বাবা মারা যায়, মেয়েদের যখন মা বাবা মারা যায়, মা আপন বলতে আর কারো ভালো লাগে না। নিজের মতো মা বাবা ছাড়া আর বাপের বাড়িতে থাকতে ভালো লাগে না। যত দাদাই হোক বোনই হোক, মা বাবা না থাকলে মেয়েদের আর বাপের বাড়িতে থাকতে ভালো লাগে না। তাই বলছি দাদা, আমি তোমাদের বাড়িতে এমনি এমনি থাকবো না দাদা। আমি ধোপার মেয়ে, কাপড় কেচে দেবো, বাসন ধুয়ে দেবো, আমাকে বিনিময়ে তোমরা দুটো খেতে দিও দাদা। আর এই কথা শুনে হারাধন ধোপা বলছেন, হ্যাঁ রে বোন, হে তুই কি বলছিস রে বোন? তুই আমার বোন, আয় বোন আয়, আমার ঘরে থাকবি আয়। তবে শোন রে বোন, শোন, একটা কথা বলে দি, টকের ভয়ে পালিয়ে এসে তুই তেঁতুল তলায় বাসা বানাবি? মানে ওরে আমি যে অত্যাচারী জমিদারের ভয়ে তুই পালিয়ে এলি এই নানুর গ্রামে, এখানে তো অত্যাচারী জমিদার রয়েছে যার নাম দুর্লভ রায়, সেও ভালো লোক নয়। ওরে রামী, এসেছিস ভালো হয়েছে। এই নানুর গ্রামে কেউ ভালো নয়, একটা মানুষ ভালো আছে। কে দাদা? সে কে? বলে, শোন রামী, যদি তুই কোনোদিন কোনো বিপদে পড়িস, এই নানুর গ্রামে কেউ ভালো নয় রে মা। এই নানুর গ্রামে একটা ছেলেই ভালো আছে, কি জানিস? যদি তুই কোনোদিন বাসুলি দিঘিতে স্নান করতে যাস, স্নান করতে গেলে তুই দেখতে পাবি একজন মানুষ সবসময় ছিপ নিয়ে মাছ ধরে। ওনার নাম হচ্ছে চণ্ডী ঠাকুর।
যদি তুই কোনো বিপদে পড়িস বোন, তুই সেই চণ্ডী ঠাকুরের চরণে শরণ নিবি, দেখবি তিনি বড় ভালো মানুষ। আহা, এই কথা জানতে পারলো কে? রামী। তারপরের দিন সকালবেলায় বাড়ির সমস্ত কাপড় চোপড় নিয়ে রামী চলেছেন বাঁশুলি দিঘিতে স্নান করতে। স্নান করতে যেতে যেতে আজকে সেই রামী দাদার কথা সে চিন্তা করছেন, দেখি যদি থাকে সেই বাঁশুলি দিঘিতে, দাদা তো বলেছিল। এবার যাচ্ছেন কাপড় চোপড় নিয়ে, আর আমি কাঁদতে কাঁদতে বলছি, আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জমে একামে খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে নিও গো আধার জমে একামে খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। কাঁদতে কাঁদতে আজকে রামী এসেছেন সেই বাঁশুলি দিঘির জলে স্নান করবার জন্য। কাপড় চোপড় যেই না সেই পাথরে নামি, এমন সময় রামী দেখতে পেলেন কি, হ্যাঁ দাদা বলেছিল যিনি মাছ ধরেন তিনি চণ্ডী ঠাকুর। যে ঘাটে রামী নামছে মা স্নান করবার জন্য, তার অপর ঘাটে দেখতে পেলেন রামী একজন মানুষ ছিপ নিয়ে মাছ ধরছে। রামীর নজর চলে গেল সেই চণ্ডী ঠাকুরের দিকে। এক দৃষ্টে চণ্ডী ঠাকুরের দিকে তাকিয়ে আছে, কাপড় চোপড় নামিয়েছেন পাথরে। এবার নামিয়ে এই ঘাটে রামী দৃশ্যটা চিন্তা করে, ওই ঘাটে চণ্ডী ঠাকুর ছিপ নিয়ে মাছ ধরছেন। এমন সময় চণ্ডী ঠাকুরকে দেখে এক দৃষ্টে নয়ন পানে চেয়ে আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর রামী জিজ্ঞেস করছেন, বলি ও ঠাকুর কে? আমি গো আমি। বলি মাছ পেলেন? আরম্ভ হলো প্রেম, শুরু হলো কথাবার্তা। বলি ঠাকুর মাছ পেলেন?
যেই না জিজ্ঞেস করছেন মাছ পেলেন, আর এমন সময় চণ্ডী ঠাকুর ছিপটা জলে ফেলে দিয়ে বলছে, চিৎকার করে বলছে, না এখনো মাছ পাই নাই, তবে এই মাত্র ঘাটে এলো। একটু ভেতরে প্রবেশ করো, আমি কি বলতে চাইছি। যেই না বলেছেন এই মাত্র ঘাটে এলো, আবার তখন আমি উত্তর দিচ্ছেন, কি বলছেন? বলছে, ঠাকুর এই মাত্র যখন মাছটা ঘাটে এসেছে, তবে ভালো করে ফোঁতার দিকে তাকিয়ে থাকুন। ফোঁতা বোঝেন তো, যেটা দেবেন জলের উপরে ভেসে থাকে, ফাতনা। হ্যাঁ, ভালো করে ফাতনার দিকে তাকিয়ে থাকুন। যদি একবার ডুবিয়ে নিয়ে চলে যায় আর মাছটা পাবেন না। নিতাই গৌর হরি হরি বল। এমন সময় আমি তখন কাপড় চোপড় নামিয়ে বলছেন, ঠাকুর আমি তোমাকে একটা প্রণাম করব। যেই না বলেছেন আমি তোমাকে প্রণাম করব, আর এমন সময় তখন চণ্ডী ঠাকুর বলছেন, কেন প্রণাম করবে তো কি আছে, জিজ্ঞেস করবার কি আছে, করো না প্রণাম। বলো, না না না, আমি তো ধোপার মেয়ে, আর তুমি হলে ব্রাহ্মণের ছেলে, তা আমি তোমার পা ছুঁয়ে যদি প্রণাম করি, যদি তোমার যদি জাত চলে যায়, আমি তো নিচু জাতের মেয়ে। আমি তো নিচু জাতের মেয়ে, আর তুমি হলে ব্রাহ্মণের ছেলে, তোমার পরস্পর্শ করে যদি প্রণাম করি, তোমার জাত চলে যাবে না তো ঠাকুর। যেই না এই কথা বলেছেন, আর এমন সময় বলছেন চণ্ডী ঠাকুর, কি বলছেন? আমি এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বলছেন? আমি মানুষের ছুলে কখনো মানুষের জাত যায়, তবে বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুচি হয় জগন্নাথ। নিতাই গৌর হরি হরি বল। রামী মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। না না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দিয়ে গেল তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। ঈশ্বর আমি, এসো তুমি আমায় প্রণাম করো। যেই না আমি সামনে চণ্ডী ঠাকুর এসে করজোড়ে প্রণাম করেছেন মা, এমন সময় আমি চণ্ডী ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছি, ঠাকুর আমি অভাগিনী, কম বয়সে বাবা মাকে খেয়েছি, বিয়ে হয়েছিল স্বামীকেও খেয়েছি, আমি একজন অভাগিনী নারী। তা ঠাকুর, ঠাকুর তোমার বাসুরী মায়ের মন্দিরে আমাকে একটা কাজ দেবে। দেখুন কেমন ভাবে রামচন্দ্র দাসের প্রেম হচ্ছে। ঠাকুর তোমার তোমার বাসুরী মায়ের মন্দিরে আমাকে একটা কাজ দেবে, যে কোনো কাজ। আমি ধোপার মেয়ে, মন্দির মার্জনা করে দেব, বাসন কোসন প্রভুর সব দিয়ে দেব, বিনিময়ে বিনিময়ে তুমি আমাকে কিছু খেতে দিও ঠাকুর। আর আমার দাদার বাড়িতে থাকতে ভালো লাগছে না, তোমার মন্দিরে আমাকে একটু কাজ দাও। বলছিলাম আমি, এ তুমি কি বলছো রানী? শোনো, আমি পুজো করবার জন্য ভগবানের কাছে, ভগবানের পুজো করবার জন্য আমি জমিদারের কাছে প্রত্যেক দিন 2.5 পোয়া আটা লুচি পাই। প্রত্যেক দিন 2.5 পোয়া আটা আমি লুচি পাই। চলো আমি সেই লুচিটা আমরা দুজনে বরং ভাগ করে খাবো। চলো আজ থেকে তুমি আমার মন্দিরে লেগে যাও। বাবা
ভক্তমণ্ডলী মায়েরা, রামের হাতটাকে ধরে নিয়ে এলেন আজকে চণ্ডী ঠাকুর বাসুলী মায়ের মন্দিরে। আর আজ থেকে শুরু হলো রজকিনীর প্রেম। বাবারা, রামের চণ্ডীদাসের প্রেমটি কেমন প্রেম জানেন? রজকিনী নিকষিত হেম, কাম গন্ধ নাহি তার। রজকিনীর প্রেম মধ্যে কোনো কামগন্ধ ছিল না বাবারা। তাই আজ থেকে শুরু হলো চণ্ডী ঠাকুর আর আমির প্রথম ভজন। আজকে ভগবানের চরণে, মায়ের চরণে শুরু হলো আজকে প্রথম ভজন। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি আধারে। হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরে আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি আধারে। ওগো কান্ডারি মোর জীবন খেয়ায়, ওগো কান্ডারে মোর জীবন খেজা। ওগো কান্ডারি মোর জীবন খেয়ায়, কান্ডারে মোর জীবন খেজা। হাত ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি মেরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। মায়ের চরণে যেই না তারা আরম্ভ করলেন পূজার্চনা। বাবারা, এইবারে মিলন হচ্ছে মা, মিলনের জায়গাটা শুনে যান। এমন সময় চণ্ডী ঠাকুরকে নানুর গ্রামে যারা দেখতে পারতো না মা, সবাইকে সব গ্রামে দেখতে পায় না, দেখতে পারে না, এমনও মানুষ আছে। আমাকে আপনি ভালোবাসেন, পাশের বাড়ির হয়তো আমাকে নাও ভালোবাসতে পারে, এইরকম গ্রামের মানুষ আছে মা। হ্যাঁ, তাই আজকে নানুর গ্রামে যারা চণ্ডী ঠাকুরকে দেখতে পারতো না, তারা তখন চিন্তা করলেন এতদিনে আমরা চণ্ডী ঠাকুরকে পেয়েছি। এই বলে রানী আর চণ্ডীদাস যেই না মায়ের চরণে প্রণাম জানিয়ে উঠেছেন। আর এমন সময় ব্রাহ্মণরা কি করলেন মা, ছুটে এসে ওই মা বাসুলীর সেই মন্দিরের বাইরে শেকলটা দিলেন লাগিয়ে। ভেতরে রইল কারা? রামচণ্ডীদাস একসঙ্গে রইল, আর বাইরে থেকে দিলেন শেকলটা তুলে দিয়ে সেই ব্রাহ্মণ পণ্ডিতরা ছুটে দিয়ে ডেকে নিয়ে এলো কাকে? ওই গ্রামের জমিদার দুর্লভ রায়কে। হুজুর চলুন একবার দেখবেন, চলুন চলুন একবার গিয়ে দেখবেন। একটা ধোপার মেয়েকে নিয়ে ওই চণ্ডী ঠাকুর আপনার মন্দিরটা যাচ্ছে তাই করে দিল, ফষ্টি নষ্টি করে দিল। হ্যাঁ, মন্দিরের জাত চলে গেল। একটা ধোপার মেয়েকে নিয়ে যা খুশি তাই করতে পারবো। একবার চলো চলো দেখবেন হুজুর। ছুটে এলেন কে? ওই গ্রামের জমিদার দুর্লভ রায়। এমন সময় দুর্লভ রায় যেই না চণ্ডী ঠাকুরকে অপমান করবার জন্য এগিয়ে এলেন। আর এমন সময় দেখতে পেলেন কি, যেই না দরজাটিকে খুলেছেন, চণ্ডী ঠাকুরের সেই দরজাটিকে খুলেছেন সেই মাসুলির, দেখতে পেলেন ভেতরে চণ্ডী ঠাকুর রজকিনী রানীর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। আর এই না দেখে দুর্লভ রায় বলছেন, কি ঠাকুর এ তুমি কি করছো? একটা ধোপার মেয়েকে নিয়ে তুমি যা খুশি তাই মন্দিরের ভেতরে? হ্যাঁ, ছি ছি ছি, তোমার লজ্জা করে না? ব্রাহ্মণের ছেলে একটা ধোপার মেয়ে তুমি চরণ ধরে কাঁদছো? ছি ছি ছি, লজ্জা করে না? শোনো, আমরা তোমায় আদেশ করছি,
এক্ষুনি তোমাকে এই মন্দির ছেড়ে বেরিয়ে যেতে হবে, আর কোনোদিন আমার মন্দিরে তুমি প্রবেশ করবে না। এইভাবে সবাই যখন চণ্ডী ঠাকুরকে অপমানিত করছেন বাবারা, এমন সময় মা বাসুলি কি করলেন, সেই রামী আর ঠাকুরের অপমান সহ্য করতে পারলো না বাবারা। দেখতে 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 সেই রামী কি হলো মা, সবার সামনে দেখতে দেখতে রামীর হয়ে গেল 4টে হাত। রামী সশরীরে দাঁড়িয়ে পড়লো, মা লক্ষ্মীকে জীব মা বাসুলের রূপ ধারণ করে। যেই না সেই রামী চণ্ডী ঠাকুরের সামনে দাঁড়িয়েছেন, আর এমন সময় ধোপা পাড়ার সমস্ত মেয়েরা সব ছুটে এলো মা, সবাই মিলে শঙ্খধ্বনি হুলুধ্বনি দিতে আরম্ভ করলেন। আর এমন সময় সবাই মিলে যারা চণ্ডী ঠাকুরকে অপমানিত করছিলেন, সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত মিলে আছাড় খেয়ে পড়লেন সেই রামীর চরণে। আর রামীর চরণ দুটো সেই জড়িয়ে ধরে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতরা বলছেন, ঠাকুর এ আমরা কি দেখছি, ঠাকুর এ আমরা কি দেখছি। শোনো রজকিনী আমি তুমি, শোনো রজকিনী রামী, শোনো রজকিনী রামী, শোনো রজকিনী রামী, দুটি চরণ শীতল বলিয়া শরণ লইল আমি, শোনো রজকিনী রামী, দুটি চরণ শীতল বলিয়া শরণ লইল আমি, শোনো রজকিনী রামী, তুমি বাঘবাঘিনী হরের ধারণী, বাঘবাঘ ঘরের আহে, তুমি বাঘবাঘিনী হরের ধারণী, ভগবানে হরের মাগনে, তুমি যে নয়ন তারা, বাঘবাঘিনী ঘরের আহে, তুমি যে নয়ন তারা, তোমারি ভজনে ত্রিসন্ধ্যা যাজনে, তোমারি ভজনে ত্রিসন্ধ্যা জাগনে, তোমারি ভজনে ত্রিসন্ধ্যা যাজনে, তোমার ভজনে ত্রিসন্ধ্যা জাগনে, মা 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 সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে চণ্ডী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। সবাই মিলে যখন রামীর চরণে প্রণাম করতে ব্যস্ত, এবার তখন চণ্ডী ঠাকুর সুবলের রূপ ধারণ করে বলছেন, কুটিলা। যারা প্রথম থেকে লীলাটি মন দিয়ে শুনছে, ওই যে সুবল এসেছিল কুটিলাকে উদ্ধার করতে মত্তধামে, সুবল বলছেন, কুটিলা হয়ে গেছে তোমার পরীক্ষা। দেখলে তো তুমি যে রাধারানীকে গঞ্জনা দাও, দেখলে তো কৃষ্ণ প্রেম করতে গেলে তাকে কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। চলো চলো কুটিলা, এবার আমরা ফিরে যাই, আবার বৃন্দাবনে ফিরে যাই। এই বলে সুবল হাতটাকে ধরে আবার কুটিলাকে নিয়ে চলে গেলেন সেই শ্রীধাম বৃন্দাবনে। আর ওদিকে চণ্ডী ঠাকুরের বাড়ি সেই মা বাসুলির মন্দিরের ভেতরে আজকে মা বাসুলি সশরীরে আজকে বিরাজিত হলেন। ওদিকে রামী চণ্ডী দাসের মিলন হয়ে গেল। মা রামী চণ্ডী দাসের মিলন করে এই বৎসরের মতো আপনাদের চরণ হতে আমি বিদায় নিলাম।